বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছো। এনিটাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তো বন্ধুরা, আজকে আমি পড়াবো এসএসসি হিসাব বিজ্ঞান কুমিল্লা বোর্ড 2024 আর্থিক বিবরণী অধ্যায়ের 2 নং অঙ্কটি। তো প্রথমে আমি এখানে প্রশ্নটি তুলে নিয়েছি। আমাদেরকে দেওয়া আছে রাও মিল অর্থাৎ স্নিগ্ধা ট্রেডার্স এর একটা রাও মিল দেওয়া আছে 30 জুন 2023 সাল। এখানে মাস্ট খেয়াল রাখতে হবে যে আমাদের কি তারিখ দেওয়া আছে। আমরা কিন্তু সবসময় দেখে আসি 31 ডিসেম্বর, ঠিক আছে, তবে এখানে 30 জুন। এরপরে হিসাবের নাম দেওয়া আছে, ডেবিট টাকা দেওয়া আছে, ক্রেডিট টাকা দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে মূলধন, ক্রেডিট পাশে 2,20,000 টাকা। মালিক যে টাকা ব্যবসায় বিনিয়োগ করে সেটাই হচ্ছে আমাদের জন্য মূলধন। নগদ তহবিল, নগদ তহবিল মানে হচ্ছে নগদ টাকা দিয়ে একটা ফান্ড করে, ঠিক আছে, যাতে ভবিষ্যতে যে কোনো সমস্যা যাতে মোকাবেলা করা যায়। সেম ভাবে সঞ্চিত তহবিলও কিন্তু একই কথা, ঠিক আছে। তাহলে নগদ তহবিল 55,500, সঞ্চিত তহবিল 60,000 টাকা। অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হচ্ছে 2,00,000 টাকা। ডেবিট পাশে আয়কর, আয়কর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের উপর যে কর ধার্য করা হয় সেটাই হচ্ছে আয়কর, 17,000 টাকা। সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি, সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি মানে হচ্ছে একটা সরঞ্জাম তুমি ধরো কিনছো 500 টাকা দিয়ে, কিন্তু তোমার থেকে যে কোনো কারণে বিক্রি করে দিতে হয়েছে 400 টাকা দিয়ে, তাহলে তোমার 100 টাকা লস হয়েছে। এটাই হচ্ছে তোমার বিক্রয়জনিত ক্ষতি। পঞ্জীভূত অপচয়, এটা কার অপচয়? এটা সরঞ্জামের অপচয়, ঠিক আছে, 15,000 টাকা। প্রাথমিক খরচ 41,000 টাকা। উত্তোলন 12,500। ডেবিট পাশে প্রদেয় হিসাব 45,000 টাকা। ওয়েল, তো এখানে আর কিছু অন্যান্য তথ্য দিয়ে অর্থাৎ সমন্বয় দেওয়া আছে। মনে রাখবে রেওয়া মিলের কাজগুলো হয় একবার, আর সমন্বয়ে যেগুলো দেওয়া থাকে সেগুলোর কাজ হয় 2বার। তো আমাদেরকে একে বলা হচ্ছে মালিক 15,000 টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেন যা হিসাবভুক্ত হয়নি। দেখো, মালিকের মূলধন তো 2,20,000 টাকা, পাশাপাশি মালিক মাঝখানে কি করেছে, মাঝামাঝি সময়ে 15,000 টাকা কি করেছে, আরো অতিরিক্ত টাকা দিয়েছে। হয়তো ব্যবসায় লেগেছে, মালিক বলছে 15,000 টাকা আমার তরফ থেকে এক্সট্রা। 2, ক্যাশ বাক্স হতে 1,000 টাকার একটা নোট বিনষ্ট হয়েছে যা সমন্বয় করতে হবে। দেখো, আমার যে ক্যাশিয়ার আছে না, ক্যাশিয়ার, তো এখানে ক্যাশিয়ার কি করে, ক্যাশ কাউন্ট করে ক্যাশ বক্সে রাখে। তো দেখো, ওই ক্যাশ বক্সে ধরো ক্যাশিয়ার কি করেছে, একটা নোট নিয়ে নিয়েছে, অর্থাৎ 10,000 টাকা থেকে একটা নোট নিয়ে নিয়েছে মনে করো। কোথেকে নিবে জানো? নগদ তহবিল থেকে, কারণ এটা হচ্ছে নগদের ফান্ড, ঠিক আছে। ক্যাশ মানে কি নগদ, তাহলে নগদ থেকে 1,000 টাকা নিয়ে ফেলছে, ঠিক আছে, মানে বিনষ্ট হয়েছে। 3 নাম্বার হচ্ছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 34,000 টাকা। মজুদ মানে তো আমরা চিনি, বছরের শেষে যে পণ্যটা মজুদ থাকে সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। দেখো আমাদের করণীয় গুলো কি, ক, খ, গ, ঠিক আছে। কত আমাদেরকে বলা হচ্ছে যে উপযুক্ত তথ্য হতে অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খতে আমাদেরকে বলা হচ্ছে নেট মুনাফা 1,12,500, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এটার বাইরে অন্য কোনো মুনাফা ধরতে পারবো না, আমাদেরকে প্রশ্নে যেটা বলা থাকবে আমাদের সেটা ধরে করতে হবে। গতে আমাদেরকে বলা হয়েছে সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ 2,84,500 টাকা ধরে স্নিগ্ধা ট্রেডার্স এর আর্থিক অবস্থা বিবরণী। এখানে যে মালিকানা সত্যটা বের হবে এটা কিন্তু আমরা এখানে আবার ইউজ করতে পারবো না, কারণ এখানে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে 2,84,500। এটা দিয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করবো। তো চলো আমরা এখন ধাপে ধাপে সবগুলো সলভ করি। তো বন্ধুরা, এখন আমরা 2 এর ক সলভ করব। দেখো, আমি এখানে একটা ঘর তুলে নিয়েছি, এখানে আমরা অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করব, ঠিক আছে। তো আসো অন্যান্য ব্যয়গুলো আগে কি জানি। অন্যান্য ব্যয় মানে হচ্ছে তোমার ব্যবসায় বিক্রিত পণ্যের ব্যয় আছে, পরিচালন ব্যয় আছে এবং অন্যান্য ব্যয় আছে, ঠিক আছে, এই 3 ক্যাটাগরি আছে। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে অর্থাৎ আমি যে পণ্যটা বিক্রির উদ্দেশ্যে আনছি, ক্রয় হতে নিয়ে প্রারম্ভিক মজুদ, ওই সব খরচগুলা। পরিচালন ব্যয় হচ্ছে আমার একটা ব্যবসা পরিচালনা করতে যে খরচগুলো, যেমন বেতন দিতে হয়, ভাড়া না দিলে আমাদের ব্যবসাটা পরিচালনা করা যাবে না। এরপরে এইসব ছাড়া যে ব্যয়গুলো আছে যেমন অন্যান্য ব্যয়, এগুলোকে অন্যান্য ব্যয় বলে, ঠিক আছে। তো আমরা দেখি এগুলো কোন ধরনের ব্যয়। প্রথমে দেখো সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি।
আচ্ছা, এই ব্যয়টা যদি না হতো আমার ব্যবসা কি চলতো না? অবশ্যই চলতো। তো এটা অবশ্যই কি অন্যান্য ব্যয়। তাহলে আমরা এখানে লিখবো সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি 14,000 টাকা। এরপরে দেখো আমরা আরেকটা জিনিস এখানে দেখো, ক্যাশ বাক্স হতে 1,000 টাকার নোট বিনষ্ট হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু 1,000 টাকাটার নোট আমার চলে গেছে, ঠিক আছে, এটাও কিন্তু টাইপস অফ একটা অন্যান্য ব্যয়। ঠিক আছে, তো আমরা এখানে কি লিখবো? ক্যাশ বাক্স হতে চুরি। টোটাল আমাদের 15,000 টাকা। এটাই হচ্ছে আমাদের দুইয়ের কয়ের উত্তর। তো বন্ধুরা এখন আমরা সমাধান করব দুইয়ের খ। আমাদেরকে বলা হয়েছে মালিকানা সত্য বিবরণী নির্ণয় করার জন্য। তো এখন দেখো মালিকানা সত্য মানে মালিকের জন্য যে বিবরণীটা তৈরি করা হয় সেটাই কিন্তু আমাদের মালিকানা সত্য বিবরণী। এখন দেখো মালিকের কথা বললে আমাদের সবার আগে মাথায় আসে কিন্তু মূলধন, যেটা রেওয়া মেলে দেওয়া থাকে 2,20,000। ঠিক আছে, এখন বন্ধুরা খেয়াল করো মালিকানার সাথে এখন যা যা যোগ হবে আমরা তা আগে যোগ করব, দেন যেগুলো বাদ যাবে সেগুলো আমরা বাদ দিব সিকুয়েন্সলি। ঠিক আছে, তাহলে মালিকের সাথে আর কি যোগ হবে? দেখো আমাদের সমন্বয়ে বলা হচ্ছে মালিক 15,000 টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেন যা হিসাবভুক্ত হয়নি। তাহলে আমি এখন হিসাবভুক্ত করব। তা বন্ধুরা এখন বলো যে যখন মালিক অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেছে তখন অবশ্যই সেটা কি হবে? মালিকের টাকার সাথে এক্সট্রা যোগ হবে না? তাহলে আমরা এখানে লিখবো যোগ অতিরিক্ত মূলধন 15,000 টাকা। আমাদেরকে বলা হয়েছে নেট মুনাফা 1,12,500 টাকা ধরে, নেট মুনাফা 1,12,500 টাকা ধরে আমাদেরকে মালিকানা সত্য বিবরণীটা তৈরি করতে বলছে। ঠিক আছে, তো বন্ধুরা যদি ব্যবসায় নেট মুনাফা হয় আমরা সেটা মালিকের সাথে যোগ করব, নেট ক্ষতি হলে সেটা মালিক থেকে বাদ দিব। তাহলে এখন দেখো আমরা লিখবো যোগ নেট মুনাফা। প্রশ্নে প্রদত্ত যে 1,12,500 সে 3,47,500। এখন দেখো আমরা এখন বাদের গুলা লিখবো। মালিকানা সত্ত্বে আমাদের কি কি বাদ হয়? উত্তোলন বাদ হয়। ঠিক আছে, মালিক ব্যবসা থেকে যে উত্তোলনটা করে সেটা মালিক থেকে অবশ্যই মাইনাস যায়। দেখো উত্তোলন দেওয়া আছে 12,500। উত্তোলনের মধ্যে আর কি কি আছে? আয়কর আছে, আয়করও কিন্তু একটা উত্তোলন 17,000, 29,500। এখন আমরা এটা মাইনাস করবো, আসবে 3,18,000। এখন বন্ধুরা খেয়াল করো এখন আমাদের আরেকটা এন্ট্রি যোগ করার পালা আছে, কিন্তু আমরা এটা সবার শেষে যোগ করি। সেটা কি বলতো? সঞ্চিত তহবিল। কারণ এই সঞ্চিত তহবিল কিন্তু মালিকের অভ্যন্তরীণ তহবিল, অর্থাৎ মালিক যে টাকাটা আগে থেকে কি করে জমা রাখে, অর্থাৎ মালিকের যে ব্যবসা হয় সেই ব্যবসা থেকে যে মুনাফা হয় ওই মুনাফা থেকে একটা অংশ, যেমন আমরা যদি বলি অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে একটা অধ্যায় আছে, সেখানে বলা আছে সঞ্চিত তহবিলের ক্ষেত্রে 15% ধরতে হবে, অর্থাৎ 15% কেটে রাখতে হবে। কিসে থেকে? ব্যবসায় যারা মালিক আছে তাদের যে মুনাফা হয় সেখান থেকে। যোগ সঞ্চিত তহবিল 60,000 টাকা। 3,18,000 সাথে 60,000 যোগ করবো, 3,78,000। বন্ধুরা এটা খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝে নিও। আর যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এছাড়া তোমাদের যে কোনো ধরনের সমস্যা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। বন্ধুরা এখন আমরা সমাধান করব দুইয়ের গ। দুইয়ের গ তো আমাদেরকে বলা হয়েছিল আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করার জন্য। তবে আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া ছিল যে 2,84,500 টাকা ধরে যাতে আমরা সেটা করি, অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ 2,84,500 টাকা ধরে। আর্থিক অবস্থার বিবরণীর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সম্পদের পাশ, একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এই যে সম্পদটা আবার 4 ভাগে বিভক্ত। সেটা হচ্ছে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, বিনিয়োগ, অলিক সম্পদ, 4টা ভাগে। ঠিক আছে, সম্পদ। দায় 2টা ভাগে, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, একটা হচ্ছে স্বল্প মেয়াদী। সম্পদের পাশটা নির্ণয় করবো, তাহলে আমরা এখানে সবার আগে লিখবো সম্পদ সমূহ। বলছিলাম সম্পদের আগে আসবে স্থায়ী সম্পদ।
স্থায়ী সম্পদ মানে যেসব সম্পদ তুমি এক স্থান থেকে অন্য স্থানে সহজে কি করতে পারবে না, স্থানান্তর করতে পারবে না, যেগুলো 1 বছর না 1 বছর অধিক সময়ের জন্য কি করা হয়, যেগুলো উৎপাদন কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে। যেমন দেখো এখানে অফিস সরঞ্জাম, এটা কিন্তু স্থায়ী সম্পদ 2 লক্ষ। এখন দেখো আমাদেরকে বলা হচ্ছে পুঞ্জীভূত অপচয় সরঞ্জাম, অর্থাৎ এই অফিস সরঞ্জামের পুঞ্জীভূত অপচয় কি 15,000 টাকা। আচ্ছা, পুঞ্জীভূত অপচয় মানে হচ্ছে, অপচয় মানে হচ্ছে মেশিনে যে আমরা ব্যবহার করি সেটার ফলে মেশিন ক্ষয় হতে থাকে, মেশিনের পাওয়ার কমতে থাকে, এটাই হচ্ছে কিন্তু অপচয়, ঠিক আছে। তো পুঞ্জীভূত অপচয় মানে হচ্ছে অনেকগুলা বছরের, ধরো প্রতিষ্ঠানটা ধরো 2022-এ শুরু করছে বা 2021-এ, তো 2021-এর অপচয়, 2022-এর অপচয়, 2023-এর অপচয়, 3টা অপচয় যোগ করে যে অপচয়টা হবে সেটা হচ্ছে পুঞ্জীভূত অপচয়। অর্থাৎ সব বছরের অপচয়কে যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পুঞ্জীভূত অপচয়। এরকম অপচয় দেওয়া আছে 15,000, তাহলে আমরা এখান থেকে মাইনাস করব। যেহেতু অপচয় মানে কি ক্ষতি হয়ে গেছে, অফিস সরঞ্জাম থেকে ক্ষতি হয়ে গেছে অর্থাৎ হ্রাস করবে, তাই আমরা এটা কি করবো, মাইনাস করব 15,000 টাকা। 1,85,000। এরপর আসো চলতি সম্পদ। চলতি সম্পদ লিখি আমরা। দেখো চলতি সম্পদ কি, চলতি সম্পদ হচ্ছে সেই সম্পদগুলা, যে সম্পদগুলো 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে কি করা হয়, ব্যবহার করা হয়, বা যেগুলোকে তুমি রূপান্তর করতে পারবা নগদে, ঠিক আছে, সহজেই তুমি নগদে রূপান্তর করতে পারবা। তো দেখো প্রথমে আসে কিন্তু আমার এখানে নগদ তহবিল। এই যে নগদ তহবিল, এটাকে আমি ভেঙে অর্থাৎ বাট্টা করে আমরা কি করতে পারবো, নগদে রূপান্তর করতে পারবো, অর্থাৎ তহবিল থেকে আমরা ডিরেক্ট নগদে নিয়ে আসতে পারবো, ক্যাশ আনতে পারবো, তাই এটা চলতি সম্পদ। কত হাজার টাকা, 55,500। 55,500। তবে বন্ধুরা নগদ তহবিলের সাথে কিন্তু এক্সট্রা জিনিস একটা যোগ করতে হবে, সেটা হচ্ছে মালিক 15,000 টাকা কি আনছে, অতিরিক্ত মূলধন আনছে। দেখো এই যে 15,000 টাকা অতিরিক্ত মূলধন আনছে, কি আনছে, টাকা আনছে, তাহলে নগদ তহবিল যেটা, এটা কিসের, এই তহবিলটা কিসের, টাকার না, নগদ মানে কি টাকা না। তো আমার মালিক যেহেতু আমাকে এক্সট্রা 15,000 টাকা দিছে, তো অবশ্যই কি হবে, সেটা আমার যোগ হবে, তাহলে এখানে আমরা লিখবো যোগ অতিরিক্ত মূলধন 15,000, যোগ করলে আসবে 70,500। তাহলে আমার এই একটা সমন্বয়ে 2টা কাজ শেষ, ঠিক আছে। আমরা মালিকের সাথে কি করছি, যোগ করছিলাম, আবার নগদের সাথে যোগ করছিলাম। আমরা বলছিলাম না সমন্বয়ের কাজ 2বার হয়, তাহলে এটা 2বার কাজ শেষ। এখন বন্ধুরা নগদ তহবিলের সাথে আরেকটা জিনিস সমন্বয় করা বাকি আছে, সেটা হচ্ছে ক্যাশ বাক্স হতে 1,000 টাকা যে নোট চুরি হয়ে গেছে, নোটটা কোত্থেকে চুরি হয়েছে, এই যে তোমার নগদের তহবিল থেকে। টাকা, টাকা নগদ তহবিল মানে কি টাকার একটা তহবিল, তোমার ক্যাশ, এই যে ক্যাশ বাক্স হতে 1,000 টাকা বিনষ্ট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই কি করবো, বাদ দিব, মাইনাস ক্যাশ বাক্স হতে চুরি 1,000 টাকা, কত আসবে, 69,500। কোনি মজুদ পণ্য 1,000 টাকা, 34,000। সমাপনী মজুদটা কেন আমাদের চলতি সম্পদে বসলো, সমাপনী মজুদ মানে হচ্ছে, অর্থাৎ বছরে মনে করে তুমি শুরুতে 200 টাকার পণ্য নিছিলা, পরে দেখছো তোমার 100 টাকা বেঁচে গিয়েছে আর 100 টাকা তুমি বিক্রি করতে পারছো, ওই যে 100 টাকা, সমাপনী মজুদ পণ্য যে 100 টাকা, ওইটা তুমি চাইলে কম দামে দামে বিক্রি করে বা নেক্সট বছরের জন্য প্রারম্ভিক মজুদ পণ্য নিয়ে কাজ করতে পারবা। তো একে কি করা যাচ্ছে, সহজে আমরা নগদে রূপান্তর করতে পারবো, ঠিক আছে, সমাপনী মজুদ পণ্য, এই জন্য এটা চলতি সম্পদ। এখন আমরা চলতি সম্পদ গুলো যোগ করি। আর হচ্ছে অলিক সম্পদ। অলিক সম্পদ কি, অলিক সম্পদ আরো 2-3টা নাম আছে, সেটা হচ্ছে অলিক সম্পদকে আমরা ভুয়া সম্পদ বলতে পারি, অসমন্বিত ব্যয় বলতে পারি, এরকম অনেক ধরনের নাম আছে। তো অলিক সম্পদটা আসলে কি, অলিক সম্পদ হচ্ছে, ধরো তুমি বছরে তোমার একটা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, ওই ফ্ল্যাটে একটা বাড়ির একটা ফ্ল্যাটে ভাড়াটে আসছে, তো নতুন ভাড়াটের জন্য তুমি রং করাই দিলা, ঠিক আছে, সে ভাড়াটে 10 বছর থেকেছে। তো তুমি ধরো প্রথম বছরে যে ব্যয়টা করেছো,
মানে রং করে দিয়েছে, তুমি কি 10 বছরে কি 10 বার রং করাবে? করাবে না, একবারই রং করাবে, আর এটা দিয়ে উনি কি করবে 10 বছর চলবে। এরপর যখন আবার নতুন ভাড়াটি আসবে তুমি তখন আবার রং করাবে। দেখো এখানে তোমার ব্যয় করতে হচ্ছে একবার, সুবিধা পাচ্ছ বারবার। এটা কিন্তু ব্যয়ের কাজও করতেছে, সম্পদের কাজও করতেছে, তাই এটা কি অলিক সম্পদ। ঠিক আছে, যেমন প্রাথমিক খরচ। প্রাথমিক খরচ মানে হচ্ছে যেটা শুরুতে আমরা খরচ করি, একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার আগে আমরা যে খরচটা করি, খরচ। কত টাকা? 41,000। এখন আমরা এই তিনটা যোগ করব, 3,29,500। এটা হচ্ছে আমাদের সম্পদের পাশ, এটা আমাদের শেষ। এখন দেখো দায় ও মালিকানা সত্ত্ব, দ্বিতীয় অংশ, আর্থিক অবস্থা বিবরণীর দ্বিতীয় অংশ। লিখবো দায় ও মালিকানা সত্ত্ব। ঠিক আছে, প্রথম আমরা বের করবো মালিকানা সত্ত্ব। আমাদেরকে আর বের করতে হবে? আমাদেরকে প্রশ্নে দিয়ে দিয়েছে, প্রশ্নে প্রদত্ত। আচ্ছা, যদি প্রশ্নে না দিত তাহলে আমরা কোত্থেকে লিখতাম? আমরা খতে যেটা বের করছি, অর্থাৎ 3,78,000, ওইটা দিয়ে কাজ করতে পারতাম, কিন্তু আমাদেরকে গতে বলা হয়েছে 2,84,500 টাকা ধরবে। তাহলে আমাদের এখন কি করতে হবে? 2,84,500 টাকা ধরতে হবে। তাহলে আমরা এখানে ডিরেক্ট বসাই দিতে পারবো 2,84,500, আমাদের আর বের করতে হলো না। এখন আমরা দায় বের করব। দায়ের মধ্যে দুই ধরনের দায় আছে বলেছিলাম, দীর্ঘমেয়াদী দায়, স্বল্পমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে 1 বছরের বেশি সময়ের জন্য যে দায়গুলো পরিশোধ করা লাগে, মানে 1 বছর বা তার থেকে বেশি সময়ের মধ্যে যে দায়গুলো পরিশোধ করতে হয় সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। স্বল্পমেয়াদী হচ্ছে যে দায়ের পরিশোধ তুমি 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে পরিশোধ করে দিবে। ঠিক আছে, যেমন দেখো এখানে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব তোমার পাওনাদার, ঠিক আছে, তুমি তাকে 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে কি করে দিতে হবে? টাকা পরিশোধ করে দিতে হবে। তাহলে এখানে আমরা লিখবো স্বল্প মেয়াদী দায় হিসাব, প্রদেয় হিসাব, 45,000। আমাদের কিন্তু আর কোনো দায় নেই, তো আমরা যদি এই দুইটা যোগ করি, সম্পদের পাশটাও মিলেছে, দায়ের পাশটাও মিলেছে, অর্থাৎ A = L+O ই, এটা হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামীকাল আমি ইনশাল্লাহ অন্য একটি অঙ্ক নিয়ে আসব। তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখা, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যায় এবং তোমরা সেই ভিডিও দেখে তোমাদের যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারো। এছাড়া বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমাদের সমস্যা আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদের সমস্যা নিয়ে কাজ করব। তোমাদের যে সমস্যা হবে আমি সেই সমস্যা সুন্দরভাবে, সহজভাবে, নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।